আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। জার্মানি থেকে আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় 8 লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র দেবে আরও 25 লাখ ডোজ ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা। সিলেটে রোগীর অভাবে 2 কোভিড হাসপাতাল বন্ধ, 2টিতে খালি 90% সিট। কমে আসছে দেশের গ্যাসের মজুদ, 10 বছর পর চাহিদার পুরোটাই করতে হবে আমদানি, বলছেন বিশেষজ্ঞরা। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই, দলমত নির্বিশেষে সবার ভালোবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত। সিলেটে 2 দিনে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা। ভারত থেকে পেঁয়াজের ট্রাক না ঢুকায় দেশে বাড়ছে দাম, দাবি ব্যবসায়ীদের। 7 মাস পর দেশে করোনা শনাক্তের সংখ্যা 600-র নিচে নামলো, 24 ঘন্টায় 24 জনের প্রাণহানি। বাহরাইনে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির নানা কর্মসূচি পালন। টি-20 বিশ্বকাপের পিচ নিয়ে ভাবছেন না স্পিনার নাসুম, উইকেট যেমনই হোক ভালো করার প্রত্যয় তরুণ স্পিনারের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টিকা বিতরণের বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় জার্মানি থেকে দেশে পৌঁছালো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 7,90,000 ডোজ টিকা। শনিবার বিকেলে 5টায় টিকা বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এই টিকা আনা হয়। বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণ করতে বাংলাদেশ নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন। গত ফেব্রুয়ারিতে ভারতের সেরাম ইনস্টিটিউটের পাঠানো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়ে দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে 2 মাস না যেতেই ভারত চুক্তির টিকার পাঠানো বন্ধ করে দেয়। এতে কোভিশিল্ডের প্রথম ডোজ গ্রহণকারীরা বিপাকে পড়েন। এরপর গত 24 জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার 2,45,200 ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছালে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান ফের শুরু হয়। এরপর 31 জুলাই দ্বিতীয় চালানে 7,81,320 ডোজ টিকা দেশে আসে। গত 2 আগস্ট উপহারের আরও 6,16,780 ডোজ টিকা। এরপর 21 আগস্ট চতুর্থ চালানে 7,81,440 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় আসে। সর্বশেষ পঞ্চম চালানে গত 28 আগস্ট অ্যাস্ট্রাজেনেকার আরও 6,34,920 ডোজ টিকা আসে। দেশে এখন পর্যন্ত কোভিড টিকা এসেছে 5,70,85,080 ডোজ। এগুলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার, চীনের তৈরি সিনেফার্ম এবং ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। এর মধ্যে এ পর্যন্ত 5,02,45,255 ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিকে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশ ও ফিলিপাইনকে আরও 80 লাখের বেশি টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ পাচ্ছে 25 লাখের মতো টিকা। এগুলো সবই হবে ফাইজার বায়োটেকনিকের তৈরি। এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে 5টি চালানে মোট 55,75,050 ডোজ টিকা পাবে ফিলিপাইন, আর বাংলাদেশ পাচ্ছে 25,08,480 ডোজ। আগামী সপ্তাহের শুরুর দিকে দেশে পৌঁছাবে টিকাগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশ ও ফিলিপাইনকে এসব করোনা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মধ্যে একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে উল্লেখ করে হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসন বুঝতে পারছে করোনা মহামারীর অবসান ঘটতে এটি সারা বিশ্বের থেকে নির্মূল করা প্রয়োজন। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ করোনা টিকা পেয়েছে। এর মধ্যে গত সপ্তাহে পেয়েছে 25 লাখ ফাইজার টিকা। এরপর এ পর্যন্ত দেশের মাত্র 10% মতো মানুষের টিকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থাটির। করোনা মহামারীতে আরেক বড় ভুক্তভোগী ফিলিপাইনে 25 লাখের বেশি মানুষ আক্রান্ত, 38,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে টিকাদানে ধীরগতি সত্ত্বেও দেশটির মোট জনগোষ্ঠীর 1/4 প্রাপ্তবয়স্ক মানুষ এরই মধ্যে 2 ডোজ টিকা গ্রহণ করেছেন। মধ্য জুন থেকে সিলেটে বাড়তে থাকে করোনা সংক্রমণ। জুলাই আর আগস্ট মাস ছিল বিভীষিকাময়। আতঙ্ক জাগা নিয়ে এই 2 মাসে প্রতিনিয়ত আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড ভাঙা গড়ার ঘটনা ঘটেছে। একদিনে আক্রান্ত শনাক্তের সংখ্যা ছুঁয়েছিল 4 অঙ্কের গোটা। 24 ঘন্টায় সর্বোচ্চ 22 জনের মৃত্যুও ঘটেছিল সিলেটে। এই সময় হাসপাতালে সিট পাওয়া ছিল রীতিমতো ভাগ্যের ব্যাপার, আর আইসিইউ ছিল যেন সোনার হরিণ।
হাসপাতালে বেড না পেয়ে অনেক রোগী মারা যান অ্যাম্বুলেন্সে, কিন্তু সেপ্টেম্বর থেকে আক্রান্ত শনাক্ত মৃত্যুর সংখ্যা কমতে থাকে, একই সাথে বদলাতে থাকে হাসপাতালের চিত্র। যেসব হাসপাতালের সামনে একটি সিটের জন্য রোগীবাহী অ্যাম্বুলেন্সের ভিড় থাকতো, সেসব হাসপাতালে এখন রোগী শূন্য অবস্থায় পড়ে আছে। সিলেট নগরীর বেসরকারি হাসপাতালে ছাড়া 4টি সরকারি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে 3টি কোভিড ডেডিকেটেড। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল 100 শয্যার এবং দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাদিমপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিটি 31 শয্যার। এর বাইরে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 350 শয্যা বরাদ্দ দেওয়া হয় কোভিড চিকিৎসার জন্য। সব মিলিয়ে সিলেট সরকারি 4 হাসপাতাল মিলিয়ে 5 শতাধিক শয্যা দিয়েও সামাল দেওয়া যাচ্ছিল না করোনা রোগী। কিন্তু গত সেপ্টেম্বর থেকে সংক্রমণ কমতে থাকায় হাসপাতালে রোগীর চাপও কমতে থাকে। সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেঞ্জয় দত্ত বলেন, রোগী না থাকায় 1টি শয্যার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাদিমপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড চিকিৎসা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত হাসপাতালে 2টিতে কোনো রোগী ভর্তি ছিলেন না। সিলেটের সবচেয়ে বড় কোভিড ডেডিকেট 100 শয্যার শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শনিবার বিকেল পর্যন্ত ভর্তি ছিলেন 32 জন। এমন তথ্য জানিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন কমছে। শনিবার যে 32 জন হাসপাতালে ভর্তি ছিলেন তার মধ্যে 13 জন ছিলেন আইসিইউতে। এদিকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 350 শয্যার মধ্যে কোভিড শনাক্ত রোগীর ভর্তি ছিলেন মাত্র 9 জন, আর কোভিড উপসর্গের রোগী ছিলেন 62 জন। শহীদ শামসুদ্দিন আহমেদ ও উসমানী হাসপাতাল মিলে প্রায় 90 ভাগ আসনই ছিল ফাঁকা। এদিকে শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আরও 1 জন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1164 জন। আর একই সময় 812 জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 22 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 2.71%। যদি এর আগের 4 দিনের এই হার আরও কম ছিল, 2%-এর নিচে নেমেও এসেছিল শনাক্তের হার। সব মিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা 54,616 জন। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 40 জন। নতুন এই সুস্থতা নিয়ে সিলেট বিভাগের সুস্থতার সংখ্যা দাঁড়ালো 48,182 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, শনাক্তের হার কমায় হাসপাতালের রোগীদের চাপ ও সংক্রমণ কমলেও স্বস্তিতে না ভুগে টিকা গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। সিলেট অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে আসছে। এ অঞ্চলে যেসব খনি আছে সেগুলো থেকে বছরের পর বছর ধরে গ্যাস উত্তোলন করায় মজুদের টান পড়তে শুরু করেছে। অবশ্য শুধু সিলেট অঞ্চলেই নয়, এ অবস্থা সারা দেশের গ্যাস কূপগুলোর মজুদ কমে আসতে থাকায় গ্যাস আমদানির দিকে ঝুঁকছে দেশ। নতুন করে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বড় সাফল্য না পাওয়া আর দ্রুত মজুদ ফুরিয়ে আসার কারণে ক্রমেই আমদানি নির্ভরতা বাড়ছে। আগামী 10 বছরের মধ্যে চাহিদার পুরো গ্যাস আমদানি করেই চলতে হবে। পরিসংখ্যান বলছে, দেশে মোট গ্যাস মজুদের পরিমাণ 40 ট্রিলিয়ন ঘনফুট বা 40 টিসিএফ। এর মধ্যে উত্তোলনের মজুদের পরিমাণ 30 টিসিএফ। এখন পর্যন্ত উত্তোলন করা হয়েছে 18.53 টিসিএফ। অবশিষ্ট আছে মাত্র 11.52 টিসিএফ। পেট্রোবাংলা সূত্র বলছে, এখন প্রতি বছর গড়ে 1 টিসিএফ করে গ্যাস উত্তোলন করা হয়ে থাকে, অর্থাৎ অবশিষ্ট মজুদের আর 10 বছরের মতো চলবে। কিন্তু ক্রমান্বয়ে প্রতি বছরই গ্যাস উত্তোলনের ক্ষমতা কমে আসবে। এতে করে শেষের বছরগুলোতে সংকট আরও প্রকট হবে। দেশীয় গ্যাসের উৎপাদন কমে আসলে আনুপাতিক হারে আমদানি বাড়াতে হবে। বাপেক্সের 8টি গ্যাস ক্ষেত্রের মোট মজুদ 1.473 বিসিএফ তোলা হয়েছে। অবশিষ্ট রয়েছে 987 বিসিএফ। খনিগুলোর মধ্যে বেগমগঞ্জে মজুদ 33 বিসিএফ এর মধ্যে তোলা হয়েছে 6 বিসিএফ। অবশিষ্ট রয়েছে 26 বিসিএফ। শাহবাজপুরে 261 বিসিএফ এর মধ্যে 68 বিসিএফ তোলা হয়েছে। অবশিষ্ট মজুদের পরিমাণ 192 বিসিএফ। শেমুডাং এ মজুদ 318 টিসিএফ এর মধ্যে 13.7 তোলা হয়েছে। মজুদ রয়েছে 304 বিসিএফ। ফেঞ্চুগঞ্জে 329 বিসিএফ মজুদের 162 তোলা হয়েছে। মজুদ রয়েছে 166 বিসিএফ। সালদা নদীতে 275 টিসিএফ এর মধ্যে 95.1 তোলা রয়েছে, বাকি আছে 180 বিসিএফ। শ্রীকাইলে 161 বিসিএফ এর মধ্যে 108 তোলা হয়েছে। অবশিষ্ট মজুদ আছে 53 টিসিএফ। সুন্দরপুরে 50.5 বিসিএফ এর মধ্যে 18 তোলা হয়েছে। অবশিষ্ট রয়েছে 32 বিসিএফ। রূপগঞ্জে 33.6 বিসিএফ মজুদ থাকলেও এখন তোলার কাজ শুরু হয়নি। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির মোট মজুদ 12.252 টিসিএফ। এর মধ্যে তোলা হয়েছে 8.768 টিসিএফ। বাকি রয়েছে 3.484 টিসিএফ। খনিগুলোর মধ্যে মেঘনায় 101 বিসিএফ এর মধ্যে 76 বিসিএফ তোলা হয়েছে। অবশিষ্ট রয়েছে 25 বিসিএফ। নরসিংদীতে 345 এর মধ্যে 222 তোলার পর 123 বিসিএফ অবশিষ্ট আছে।
কামতায় 50 বিসিএফ এর মধ্যে 21 তোলার পর 29 বিসিএফ গ্যাস রয়েছে। হবিগঞ্জে 2.787 টিসিএফ এর মধ্যে 2.588 টিসিএফ তোলা হয়েছে, বাকি রয়েছেন 192 বিসিএফ। বাখারবাদে 1.387 টিসিএফ এর মধ্যে 885 বিসিএফ তোলার পর 552 বিসিএফ বাকি আছে। 542 বিসিএফ বাকি আছে। দেশের সবচাইতে বড় ক্ষেত্র তিতাসে 7.572 টিসিএফ এর মধ্যে 5.015 টিসিএফ অবশিষ্ট রয়েছে। 2.567 টিসিএফ। শেভরনে বাংলাদেশ 3 ক্ষেত্রের মোট মজুদ 9.742 টিসিএফ। উত্তোলন করা হয়েছে 6.453 টিসিএফ, বাকি রয়েছে 3.289 টিসিএফ। শেভরনে বিবিয়ানাতে এখনও 2 টিসিএফ এর একটু বেশি, মৌলভীবাজারে 158 বিসিএফ এবং জালালাবাদে 1.26 টিসিএফ মজুদ অবশিষ্ট রয়েছে। সিলেট গ্যাস ফিল্ডের মোট মজুদের পরিমাণ 7.33 টিসিএফ এর মধ্যে 1.784 টিসিএফ তোলা হয়েছে। এখনের 5টি খনিতে এখনও মজুদ রয়েছে 5.249 টিসিএফ। এখানের 5টি খনি হচ্ছে কৈলাস টিলা, সিলেট, রশিদপুর, সাতক, বিয়ানীবাজার। এছাড়া বাঙ্গুরাতে 118 বিসিএফ, ফেনীতে 67 বিসিএফ মজুদ রয়েছে। পেট্রোবাংলা বলছে প্রতি মাসে দেশে গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে। খনিগুলো থেকে প্রতি মাসে 2 থেকে 8 ভাগ হারে গ্যাস উৎপাদন কমছে। এখন দৈনিক 1500 মিলিয়ন ঘনফুট দেশীয় গ্যাস তোলা হচ্ছে। গত 5 বছর আগেও দেশে প্রায় 3000 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হতো, কিন্তু এখন তা কমতে কমতে অর্ধেকে নেমে এসেছে। গত 10 বছরে দেশে বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি। সম্প্রতি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সিলেটের জকিগঞ্জে, তবে এখন ওই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়নি। আগামী কয়েক বছরে দেশে যে গ্যাসের ঘাটতি হবে তা পুরোটা আমদানি করে চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার মহেশখালীতে প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য ভাসমান টার্মিনাল স্থাপন করেছে। পায়রাতেও 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানির জন্য টার্মিনাল করা হচ্ছে, কিন্তু এখন দেশে গ্যাসের চাহিদা রয়েছে সর্বোচ্চ প্রতিদিন 3700 এসএমসিএফডি। ফলে পায়রা এবং মহেশখালী টার্মিনালে সার্বক্ষণিক পুরোদমে আমদানি করা হলেও ঘাটতি থাকবে। জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। শনিবার সকাল 9:15টার দিকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা 1টার দিকে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আনা হয় জিয়াউদ্দিন বাবলুর মরদেহ। সেখানে দলমত নির্বিশেষে সবার ভালোবাসা ও শেষ শ্রদ্ধায় সিক্ত হন তিনি। প্রিয় নেতার মরদেহ দলীয় কার্যালয়ে নেওয়ার পর তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের চোখের জলে ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বাবলু। গত 6 সেপ্টেম্বর তার করোনা পজিটিভ হয়। এর আগে 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট 3 আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণায় যোগ দিতে টানা 5 দিন সিলেটে অবস্থান করেন তিনি। করোনা পজিটিভ হলে 6 সেপ্টেম্বর তাকে ধানমন্ডি লেভেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরের দিন নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল আইসিইউতে। তিনি আগে থেকেই অ্যাজমা ও হার্টের জটিলতায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নামাজে জানাজা হয় বাদেশা গুলশান আজাদ মসজিদে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। সিলেটের বাজারে হঠাৎ পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। গত 2-3 দিনে এক লাফে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 9 থেকে 10 টাকা। সীমান্তে পেঁয়াজের ট্রাক আটকে থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কয়েকদিনের মধ্যে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। শনিবার সিলেটের কালীঘাট সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত 2-3 দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 টাকা। 3 দিন আগে যে পেঁয়াজ 30 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হয়েছে সেটি শনিবার বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা দরে। ক্রেতারা জানান 2 দিন আগে যে পেঁয়াজ 32 টাকা কেজি দরে কিনেছেন সেই পেঁয়াজই শনিবারে কিনতে হয়েছে 40 টাকায়। কোনো কোনো দোকানে একই পেঁয়াজ 45 টাকা কেজিতেও বিক্রি করছে বলে জানালেন ক্রেতারা। সিলেটের সবচেয়ে বড় আড়ত কালীঘাটের পেঁয়াজ ব্যবসায়ী নীলাঞ্জন দাস টুকু জানান 3 দিনের দাম বেড়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজে বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকায়। তিনি বলেন, আমাদের পেঁয়াজের বাজার সম্পূর্ণ ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে পেঁয়াজ বহনকারী ট্রাক সীমান্তে আটকে আছে, এমন খবরে মুহূর্তে দাম বেড়ে গেছে। আগামী কয়েকদিন দাম বাড়বে না কমবে সেটি এখনো বোঝা যাচ্ছে না, তবে পেঁয়াজের ট্রাক প্রবেশ করা শুরু করলে দাম কমারই কথা জানালেন এ ব্যবসায়ী।
7 মাস পর দেশে মহামারী করোনা ভাইরাসের দৈনিক শনাক্তের সংখ্যা 600-র নিচে নামলো। গত একদিনে 589 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে গত 3 মার্চ দৈনিক শনাক্ত 600 ছাড়ায়। সেদিন 614 জনের শরীরে করোনা শনাক্ত হয়, আর 2 মার্চ শনাক্ত হয় 515 জন। এদিকে গেল 24 ঘন্টায় করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন 741 জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় করোনা নমুনা পরীক্ষা করা হয় 17,283টি, যাতে শনাক্তের হার 3.41%। আর এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,57,347 জন, যাতে শনাক্তের মোট হার 15.93%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 15 জন ও নারী 9 জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু 27,555 জন। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 741 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,17,642 জন। গত বছরের 8 মাস দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর এর 10 দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু শনাক্তের ঊর্ধ্বগতি থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটাই কমে যায়। চলতি বছরের প্রথম 3 মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি, তবে মার্চের শেষ দিকে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনা প্রকোপ আকার ধারণ করলেও জুলাইয়ে এই মাসে একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও 15,000 ছাড়ায়। তবে আগস্টের শেষ দিকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস গোটা জুড়ে করোনার প্রকোপ নিম্নমুখী রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে করোনা শনাক্তের হার 5%-এর নিচে ওঠানামা করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা কয়েক সপ্তাহ শনাক্তের হার 5%-এর নিচে থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে বোঝা যাবে। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বাহরাইনের সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 8টায় বাহরাইনের রাজধানী মানামায় এ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ দূতাবাস, বাহরাইন কমিউনিটি পুলিশ ও লিন্নাস মেডিকেল সেন্টার। সংগঠনের সভাপতি আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান স্থপতি, পরিবেশবিদ কাই খালিদ মিথিক। সংগঠনের কর্মীরা রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা তুলে নির্দিষ্ট স্থানে ফেলেন এবং নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেন। বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও সোসাইটির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ম্যানেজার সুহেল বর্তমান বিশ্বে পরিবেশ দূষণকারী প্লাস্টিক বর্জ্য পদার্থের ক্ষতিকর বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় সহসভাপতি মাঝহারুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মোহাম্মদ মুতাল্লেব হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মোমেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, সদস্য সচিব আলতাফ মাহমুদ, লিন্নাস মেডিকেল সেন্টার ল্যাব ইনচার্জ নজরুল ইসলাম নাহিদ, সোসাইটির হুরা শাখা সভাপতি হাশেম রানা, সিত্রা শাখা সভাপতি নাসির উদ্দিন, মানামা শাখা সভাপতি ইসরাফিল। শেষ করব খেলার খবর দিয়ে। সর্বশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সিরিজটিতে নাসুম আহমেদের কেটেছে স্বপ্নের মতো। বিশ্বের অন্যতম সেরা দুই দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়ে বড় অবদান সিলেট বিভাগের সুনামগঞ্জের ছেলে নাসুমের। সমান 8টি করে দুই সিরিজে মোট 16 উইকেট নিয়েছেন তরুণ স্পিনার। এই ফর্মটা আসন্ন টি-20 বিশ্বকাপে অব্যাহত থাকবে কিনা সেটাই প্রশ্ন, কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সিরিজ হয়েছে মিরপুরের পুরো স্পিন বান্ধব পিচে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে এমন পিচ না হওয়ারই কথা। তবে যেসব নিয়ে চিন্তিত নয় মাসুম, জানালেন বিশ্বকাপে চ্যালেঞ্জটা নিতে চান তিনি। মিরপুরের উইকেট এমনিতেই স্পিন বান্ধব। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সিরিজ আরও বেশি সুবিধা পেতে দেখা গেছে স্পিনারদের। এমন উইকেট খেলে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুতি হলো সেই প্রশ্নে তুলছেন না অনেকেই। সংবাদ মাধ্যমকে নাসুম বলেছেন, আসলে খেলাটা চ্যালেঞ্জ বলতে কিছু নেই, ভালো করতে হবে যে কোনো উইকেটে। আমাদের চেষ্টা থাকবে ভালো করার, আমরা ভালো করবই ইনশাল্লাহ। বিশ্বকাপের ভেন্যুতে এই মুহূর্তে স্থগিত হওয়া 14তম আইপিএল এর বাকি অংশ চলছে। আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। নাসুম বলছেন, উইকেট সম্পর্কে ধারণা দিতে পারবেন সাকিব মুস্তাফিজ। রোববার মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বিশ্বকাপের মিশনে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপের মূল লড়াইয়ে খেলতে প্রথম রাউন্ড খেলতে হবে মাহমুদুল্লাহ দলকে। প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে ওমানে। মাহমুদুল্লাহ মুশফিকরা প্রথমে ওমানেই যাবেন। সেখান থেকে আরব আমিরাতে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আসবে দল।
এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।